করি আপনারা সবাই যথেষ্ট ভালো আছেন, আমিও যথেষ্ট ভালো আছি। আজকে আমি সময়ের গতি প্রকৃতি নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। এই সময় নিয়ে আমারও কিছু নিজস্ব মনোভাব রয়েছে, এমনকি দার্শনিকরা এই সময় নিয়ে কী ভাবছেন, এমনকি বিজ্ঞানীরা এই সময়টাকে কীভাবে দেখছেন। পরিশেষে একটা গল্পের মাধ্যমে সময়ের মূল্যবোধ নিয়ে, সময়ের গুরুত্ব নিয়ে আমরা একটু জানার চেষ্টা করব। শেষের এই গল্পটা আপনি শুনে যাবেন, এটা খুব বেশি গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। তাহলে শুরু করা যাক। আমরা প্রত্যেকেই জানি এই সময়ের সঠিক ব্যবহার করা উচিত। সময়ের মূল্যবোধ নিয়ে আমাদের স্কুল জীবন থেকে শুরু করে আমাদের শিক্ষক সহ গুরুজন যারা ছিলেন প্রত্যেকেই কিন্তু সময়ের মূল্যবোধ নিয়ে আমাদেরকে বলেছেন। প্রত্যেকেই কিন্তু আমাদের সময়টাকে সঠিকভাবে কাজে লাগানোর কথা বলেছেন, কিন্তু আমাদের বাস্তব জীবনে এই সময়টাকে আমরা কতটুকু কাজে লাগাতে পেরেছি, আমাদের নিজেদের কাছেই কিন্তু এই প্রশ্নটা আমি রেখে দিলাম। যাই হোক, এই সময়কে সঠিক কীভাবে ব্যবহার করতে হয় সেই বিষয় নিয়ে আমি পরবর্তী অন্য কোনো ভিডিওতে বলবো। এখন আমি চলে আসি এই সময়ের মূল্যবোধ নিয়ে, দার্শনিকরা এই সময়টাকে কীভাবে দেখছেন। দার্শনিকদের একটা ভাগ, অর্থাৎ দার্শনিকদের অসংখ্য মতবাদ রয়েছে সময় নিয়ে। তার মধ্য থেকে একদল মনে করেন এই সময়টা আসলে স্থির প্রক্রিয়া, যেটার সর্বদা বর্তমান, অতীত বলতে সময়ের কিছু নেই, ভবিষ্যৎ বলতে সময়ের কিছু নেই। অর্থাৎ এই দার্শনিকের এই অংশটা তারা মনে করেন সময় একটি স্থির প্রক্রিয়া, যাকে তারা প্রেজেন্টিসিজম বলে ধরে নেন। এই সময়ের স্থির প্রক্রিয়াকে বলা হয় প্রেজেন্টিসিজম, অর্থাৎ সময়ের সর্বদা বর্তমান, এর অতীত কোনো অবস্থা নেই, ভবিষ্যৎ বলতে এর কিছু নেই। অর্থাৎ আপনি যদি একটু লক্ষ্য করেন তাহলে আপনি একটু দেখবেন, বুঝতে পারবেন যে আমরা কিন্তু প্রত্যেকেই সর্বদা বর্তমানে অবস্থান করছি। এই যে আজকের এই দিনে আমি বসে ভিডিও তৈরি করছি, এই অবস্থাটা কিন্তু আমি বর্তমানে, এখন আমি এই বর্তমানে কিন্তু বসে আছি, বর্তমানে বসে গল্প গুজব করছি। আবার যখন আমি রাত্রের বাসায় ফিরবো অথবা বাসাতে বসে পড়াশোনা করব, তখনও কিন্তু আমি বর্তমানে অবস্থান করছি। অর্থাৎ গত যে কালটা ছিল, তখনকার সময় আমি যা করেছি ওটা আমি বর্তমানে বসেই করেছি। কিন্তু ওই সময়টা যখন অতিবাহিত হলো, সূর্যের উদয়স্তর মাধ্যমে যখন এটা অতিবাহিত হলো, তখন আমি বুঝতে পারলাম যে ওটা তো গতকাল। ওই যে আজকের দিনটা, আগামীকাল সূর্য যখন অস্ত যাবে, সূর্য যখন উদয় হবে, তখন ওই সময়টা হয়ে যাবে কি অতীত। অর্থাৎ আমরা সর্বদা বর্তমানেই বসবাস করি। সূর্যের ওঠানামার কারণেই কিন্তু আমরা বুঝতে পারি যে দিন হচ্ছে, রাত হচ্ছে, আরেকটা দিন আসছে, আরেকটা রাত হচ্ছে। কিন্তু বিষয়টি কি আসলে এরকম? গভীরভাবে উপলব্ধি করার চেষ্টা করলে আপনি বুঝতে পারবেন যে এই দার্শনিকদের একটা ভাগ যারা বলেছেন যে সময় আসলে স্থির একটি প্রক্রিয়া, সময় সর্বদা বর্তমান, আমরা সর্বদা বর্তমানে বসবাস করি, এটা আসলে গভীরভাবে উপলব্ধি করার বিষয়। আপনার ভাবনাকে একটু প্রসারিত করার জন্য এই বিষয়টি আপনি একটু নিজে থেকে গভীরভাবে উপলব্ধি করার চেষ্টা করুন, আশা করা যায় বুঝতে পারবেন। দার্শনিকদের আরেক গোষ্ঠী, অর্থাৎ আরেকটা দল, যারা মনে করেন এই সময় একটা স্থির প্রক্রিয়া হলেও এর অতীত এবং ভবিষ্যৎ ও এই বিষয়গুলো আমাদের মনের কল্পনার একটা সৃষ্টি। অর্থাৎ আমরা যখন একটা কাজ সম্পূর্ণ করি, ওই সময়টাকে আমরা অতীত হিসাবে ধরে নিই, এবং যে সময়টা আমাদের সামনে এখনও আসেনি, অর্থাৎ যে সময়টা আমরা অতিক্রম করিনি, অথবা সময় আমাদেরকে এই সময়টাকে অতিক্রম করতে দেয়নি, ওটাকে আমরা ধরে নিই ভবিষ্যৎ। এই প্রক্রিয়াকে ওই যে দার্শনিকের অন্য একটা অংশ এই প্রক্রিয়াকে খুব বেশি প্রায়োরিটি দিয়েছেন, গুরুত্ব দিয়েছেন। ওটা সম্পূর্ণ ওদের দার্শনিক চিন্তাভাবনার বিষয়। আর আপনারা তো অবশ্যই জানেন যে ফিলোসফি যে বিষয়টা, ওটা আসলে গভীর চিন্তার উপলব্ধি করার মতো একটা বিষয়। যাই হোক, ওটা ওই বক্তব্যগুলো হয়তো বা সবার কাছে যেমন ভালো মনে হবে না, ভালো বোধ হবে না। কেউ কেউ হয়তো বলতে পারেন সময় তো একটা চলমান প্রক্রিয়া, আমরা দেখতে পাচ্ছি। এখন আপনার কাছে আমার একটা প্রশ্ন হলো যে এই আমাদের যে
পৃথিবীতে মহাপৃথিবীতে এই যে সূর্যের একটা উপস্থিতি, চাঁদের উপস্থিতি, এই দুইটাকে যদি আপনি একটু কালো একটা পর্দা দিয়ে ওটাকে ঢেকে দেন, এমনভাবে ঢেকে দেন যে এই সূর্যের আলো অথবা চাঁদের আলো আমাদের পৃথিবীতে আসছে না, এরকম একটা বিষয়, তাহলে আপনি একটু লক্ষ্য করুন যে আপনি কিভাবে বুঝবেন যে দিন হচ্ছে অথবা রাত হচ্ছে, একটা দিন যাচ্ছে আর একটা দিন আসছে, এটা আপনি বুঝতে পারবেন? বোঝার কোনো অপশন নেই আসলে। তো আরেকটা ব্যাপার আমি আপনাকে বলি, পৃথিবীর মধ্যে যত আধুনিক প্রযুক্তি রয়েছে সময়কে পরিমাপ করার, ওই যন্ত্রগুলোকে যদি আপনি ভেঙে দেন, নষ্ট করে দেন, আর সূর্যকে যদি আপনি একটা জায়গায় কালো পর্দা দিয়ে আবদ্ধ করে দেন যে সূর্যের আলোটা পৃথিবীতে আসার কোনো অপশন না থাকে, তাহলে আপনি বুঝতেই পারবেন না যে আমাদের একটা দিন চলে যাচ্ছে, একটা রাত আসছে, আরেকটা দিন যাচ্ছে, আরেকটা রাত আসছে, এটা আপনি বুঝতে পারবেন না। তো মূলত এই যে উপলব্ধির বিষয়টা সম্পূর্ণ আমাদের মনের কাছে প্রশ্ন, আমাদের ভাবনার কাছে প্রশ্ন, আমাদের চিন্তার প্রসারণ ঘটানোর একটা বিষয়, ঠিক আছে? যাই হোক, এই বিষয় নিয়ে আর বলছি না। এখন আরেকটা প্রশ্ন আপনাদের কাছে, এই সময়টাকে যদি কোনো কারণে স্টপ করে দেওয়া হয়, ওটাকে যদি একটা জায়গায় থামিয়ে দেওয়া হয়, তাহলে আপনি লক্ষ্য করুন যে পৃথিবীর অবস্থাটা কীরকম হবে। এই যে সময়, এই সময়টাকে যদি বন্ধ করে দেওয়া হয়, তাহলে আমাদের কোনো অস্তিত্ব থাকবে না, মানুষের কোনো অস্তিত্ব থাকবে না, পৃথিবীতে কোনো রকম গতিশীল কোনো প্রক্রিয়া হবে না। সময়ের সাথে এই যে আমাদের গতি প্রকৃতি, মানুষের জন্ম থেকে বেড়ে ওঠার একটা প্রক্রিয়া, ওই সময়ের মাধ্যমে ওটা হয়ে থাকে। আমরা যা কিছুই করি এই সময়ের মধ্য দিয়ে আমাদেরকে এই বিষয়গুলো করতে হয়। সময় যদি পৃথিবীতে না থাকে, তাহলে পৃথিবীরও কোনো অস্তিত্ব থাকবে না, যার কারণে আমাদের এই যে বিজ্ঞানী যারা আছেন তারা মনে করেন পৃথিবীর সৃষ্টি হয়েছে বিগ ব্যাং থিওরি থেকে। এই থিওরির মাধ্যমেই কিন্তু পৃথিবীর সৃষ্টি হয়েছে, বিজ্ঞানীরা মনে করেন। এমনকি ওই সময়টাতে একই সাথে সময়ের সূচনাটাও হয়েছে। অর্থাৎ একটা জায়গার মধ্যে সময়ের উপস্থিতি মানে একটা স্থানের উপস্থিতি। সেজন্য বিজ্ঞানীদের আরেকটি মতবাদ রয়েছে, যেটাকে বলা হয় স্পেস টাইম, অর্থাৎ কাল এবং সময়, কাল ও সময়। যেখানে সময় থাকবে সেখানে স্থানের উপস্থিতি থাকবে, যেখানে স্থানের উপস্থিতি থাকবে সেখানে সময়ের উপস্থিতি থাকতে হবে। বিষয়টা এরকম একটি বিষয়। যাই হোক, এর পরবর্তী স্টেপে আমি আসি। সেটা হলো যে বিজ্ঞানীদের আরও অনেকেরই মতবাদ রয়েছে সময় সংক্রান্ত বিষয়ে। কেউ কেউ এই যে নিউটন বলছেন যে সময় একটি একরৈখিক প্রক্রিয়া, যেটাকে আমাদের তিনি টাইম এরো বলা হয়, সময়ের থিওরি যেটাকে বলা হয়। মানে একমুখী বা একরৈখিক প্রক্রিয়া বিষয়টি হলো এরকম যে ওই সময়টা কিন্তু যেভাবেই হোক ওই সময়টা অগ্রসর হবে, অথবা সময়টা একটা প্রক্রিয়ার মাধ্যমে অগ্রসর হবে, তাকে কিন্তু আর ফিরিয়ে আনা যাবে না। ওটা কিন্তু নিউটনের একটা বক্তব্য ছিল এরকম, যদি আমার ভুল না হয় আর কি। যাই হোক, এখন আসুন যে সময়ের যদি উপস্থিতি না থাকতো, তাহলে মানুষের কি পৃথিবীতে অস্তিত্ব থাকতো? কোনোভাবেই সম্ভব না। কারণ সময়ের সাথে এই যে মানুষের গতি প্রকৃতি, সময়ের গতি প্রকৃতি, একটা বস্তুর গতি প্রকৃতি কিন্তু নির্ভর করে সময়ের মাধ্যমে। সেজন্য সৃষ্টিকর্তার একটা অমূল্য সৃষ্টি হলো এই সময়ের গুরুত্বটা আমাদের কাছে অনেক, আমাদের প্রত্যেকের কাছে অনেক, কিন্তু এই সময়ের গুরুত্ব, মূল্যবোধ আমরা সঠিকভাবে বুঝতে পারি না, উপলব্ধি করতে পারি না, বিধায় আমরা সবসময় গড়িমসির মাধ্যমে আমাদের কাজগুলো সম্পূর্ণ করি। যাই হোক, এখন আসুন যে আমার নিজস্ব কিছু ভাবনা এই সময়টাকে কেন্দ্র করে। আমার নিজস্ব ভাবনা হলো এরকম যে এই সময়ের আমাদের মূল্যবোধ, যেটা আমাদেরকে প্রত্যেকেই বলেন, সময়ের গুরুত্ব আমাদেরকে সবাই সচেতন করেন, কিন্তু আমরা এই সময়টাকে কতটুকু কাজে লাগাই? আমার প্রশ্ন না। আমরা দেখা যায় যে আমরা বেশিরভাগ সময়টা অতিবাহিত করি অনেকেই এই ফেসবুকের মধ্যে স্ক্রলিং করতে করতে, ইউটিউবের মধ্যে ভিডিওগুলো দেখতে দেখতে, অথবা মোবাইলের মধ্যেই কিন্তু আমরা সময়টাকে বেশি ব্যবহার করি। কিন্তু আপনি দেখেন যে ওই সময়টা কিন্তু আমাদের কোনো কাজে আসছে না, তেমন কোনো কাজে আসছে না। যেখানে আপনি মোবাইলের মধ্যে 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা সময় দিলে আপনার যাবতীয় কাজগুলো হয়ে যাচ্ছে, সেখানে আমরা কি করছি? এই সময়টাকে অতিরিক্ত ব্যবহার করছি।
ওটাকে বলা হয় যে টাইম কনজিউম করছি, সময়কে অতিরিক্ত আমরা ব্যবহার করছি। এই জন্য আমাদের এই যে টাইম কনজিউমটা অ্যাভয়েড করতে হবে। আমরা সময়টাকে কিভাবে সঠিক মতো কাজে লাগাতে পারি এই চিন্তা ভাবনা আমাদের মধ্যে রাখতে হবে। মূল গল্পে আসি। বিজ্ঞানীরা আমাদের পৃথিবীর মতো আরেকটা পৃথিবী আবিষ্কার করলো, যেখানে মানুষরা আমাদের পৃথিবীর মতো করে ওরা বসবাস করছে। কিন্তু আমাদের পৃথিবী দেখে ওদের একটা বিষয়ে একটু ব্যতিক্রম, সেটা হলো ওই পৃথিবীতে বিজ্ঞানীরা যে পৃথিবী আবিষ্কার করলো, আপনি কল্পনা করুন ওই পৃথিবীতে মানুষরা সময় ক্রয় বিক্রয় করতে পারে। ওটা শুরুটা কীভাবে হলো? একজন ব্যবসায়ী তিনি শহর থেকে তার সময়ের অভাবের কারণে উনি গ্রামের দিকে আসলেন এবং সব কৃষককে জড়ো করে তিনি কৃষকদেরকে বোঝাতে শুরু করলেন যে তোমরা যদি আমার কাছে সময় বিক্রি করো তাহলে তোমাদেরকে আমি কোটি কোটি টাকা দেবো, এরকম একটা বিষয়। সব কৃষক তেমন রাজি হলেন না। এর মধ্য থেকে একজন কৃষক ভাবলেন যে আমি তো আমার পরিবারের তেমন খরচ বহন করতে পারি না, প্রায় সময় ক্ষুধার্ত অবস্থায় থাকি, তাহলে আমার জীবন থেকে যদি কয়েকটা বছর আমি ওনাকে বিক্রি করে দিই তাহলে আমার তো তেমন কোনো ক্ষতি হবে না, বরঞ্চ ওই ব্যবসায়ীও লাভবান হবেন, এমনকি আমিও লাভবান হব। এরকম ভেবে তিনি তার জীবন থেকে 2-1 বছর তিনি বিক্রি করে দিলেন। ওই ব্যবসায়ী আবার ওই ওনার অবস্থানে ফিরে গেলেন, তিনি ব্যবসার কাজে নিমগ্ন থাকলেন। আরও এই কৃষক তিনি বাসায় এসে তার পরিবারের জন্য খাদ্য সামগ্রী নিয়ে আসলেন, এমনকি তার বাড়িঘর যেটা আগে সোনার গড় ছিল, এখন তিনি ওটাকে একটু সুন্দর রাজকীয় হালে গড়টা তৈরি করতে পারলেন। কয়েকটা বছর পর আবার ওই ব্যবসায়ী ওই গ্রামের মধ্যে আসলেন। আসার পর উনি ওই ব্যক্তির খোঁজ করলেন, ওই কৃষকের, যে ওই কৃষকের কাছ থেকে কি আরও 2-1 বছর উনি ক্রয় করতে পারেন কিনা, এরকম প্রস্তাব নিয়ে উনি আসলেন। এসে দেখেন যে ওই কৃষক তো কয়েকটা দিন আগেই মারা গেছেন। তারপর তিনি ওই গ্রামে আরও অসংখ্য মানুষকে খোঁজার চেষ্টা করলেন যারা তার কাছে সময় বিক্রি করবে কিনা, এরকম একটা প্রস্তাব, এরকম একটা ভাবনা। কিন্তু দেখা গেল যে অন্যান্য কৃষকদের মধ্যে আরও 2-1 কৃষক এই যে লুবার্থ হয়ে ওনার লুবের মধ্যে পড়ে ওনারা তাদের 2-1 সময় তাদের বিক্রি করে দিলেন, এমনকি ওরাও কোটিপতি হলেন, এরকম একটা বিষয়। এরকম চলতে চলতে ওই পৃথিবীর মধ্যে, ওই গ্রামের মধ্যে, ওই পৃথিবীতে গ্রাম অঞ্চলের যত কৃষকরা ছিলেন অথবা যত হতদরিদ্র মানুষ ছিলেন তাদের সময়গুলা ওই ব্যবসায়ীরা একে একে ক্রয় করতে শুরু করলো। এরকম একটা বিষয় ঘটলো যে গ্রামের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে আর অবশিষ্ট কোনো কৃষক গরিবদের অবশিষ্ট থাকলো না কেউ, কারণ ওরা তো ওদের সময়টা বিক্রি করে দিচ্ছে। এ কারণে তারপর কিছু কিছু কৃষক সহ আরও দরিদ্র যারা ছিলেন ওরা ভাবলেন যে আমরা এখন আমাদের সময়টাকে আর বিক্রি করব না, কারণ সময় বিক্রি করলে তো আমরা মারা যাই, আমরা সময় আর বিক্রি করে আমাদের জীবন থেকে উচিত হবে না। তো ওনারা তো সময় বিক্রি করতে আর চাচ্ছেন না। তখন এই যে ধনী সম্প্রদায় যারা ছিল ওরা ওদের কাছ থেকে আমাদের এই জমিদারদের মতো যারা জায়গা অতীতে দখল করতো গরিব মানুষের, অসহায় মানুষের, ঠিক তেমনিভাবে ওই পৃথিবীতে ওই ধনী সম্প্রদায়েরা, বণিকরা, এই ব্যবসায়ীরা ওই গ্রামের মানুষদের থেকে জোরপূর্বক ওদের সময়টা ক্রয় করার চেষ্টা ওরা করতো। কেউ যদি সময়টাকে বিক্রি করার ইচ্ছা পোষণ না করতো, ওদেরকে প্রহার করেই কিন্তু ওরা সময়টা বিক্রি করে নিত, ক্রয় করে নিত। তখন বিষয়টা কি হলো যে মানুষ এটা আতঙ্কর অবস্থায় বিরাজমান, মানুষ তাদের লুকিয়ে তার অবস্থানটাকে শক্ত করার চেষ্টা করছে, জীবনটাকে বাঁচানোর চেষ্টা করছে। পরিশেষে যেটা ঘটলো যে ওই পৃথিবীতে কোনো গরিবের কোনো অস্তিত্ব ছিল না। তখনকার সময় শুধু ধনীরাই টিকে থাকলো, যারা দীর্ঘমেয়াদী দীর্ঘ জীবনযাপন ওরা এই পৃথিবীতে করলো। এখন ওদের জীবনটা ফুরিয়ে আসতে শুরু করলো। এখন ওরা কার কাছ থেকে আর সময়টা ওরা ক্রয় করবে? এখানে তো আর গরিব দুর্বল মানুষ নেই যাদের কাছ থেকে ওরা সময় ক্রয় করবে, আর যারাই ছিল ওদের কাছ থেকে তো সময় ওরা ক্রয় করে ফেলছে। সে কারণে তখন তারা কী করলো, ওই যে ধনী একে অন্যের মধ্যে একটা সংঘর্ষ তৈরি হলো। একজন ধনী অন্য একজন ধনী ব্যক্তিকে জোরপূর্বক ধরে তার সময়টাকে তিনি জোরপূর্বক ক্রয় করার চেষ্টা করলেন। এরকম করতে থাকলো। সর্বশেষে অল্প কিছু সংখ্যক ধনী এই পৃথিবীতে বেঁচে থাকলো, টিকে থাকলো। ওই যারাই টিকে থাকলো ওদের মধ্যে একটা যুদ্ধ তৈরি হলো। যুদ্ধের মধ্য থেকে সবাই কিন্তু এই মারা গেলেন। তার মধ্য থেকে কয়েকজন ব্যক্তি, একটা পরিবারে 5-6 জন সদস্য টিকে থাকলেন। তখন যে ব্যাপারটা ঘটলো এটা আসলে বাবার মতো একটা বিষয়। ওই পরিবারের সদস্যরা একে অন্য থেকে পালিয়ে বাঁচার চেষ্টা করছে, কারণ ওরা কাউকে বিশ্বাস করতে পারছে না যে
খুবই ওই আমার পিতা আমার কাছ থেকে আমার সময়টা জোরপূর্বক করে দখল করে নেয়, আর দখল করে নিয়ে উনি বাঁচার চেষ্টা করে। এই যে একটা ভাবনা যে খুবই আমার কাছ থেকে জোরপূর্বক আমার সময়টাকে দখল করা হয়, আমার সময়টাকে ক্রয় করা হয়, এই চিন্তা ওদেরকে ঘুমাতে দিত না। ঠিক আছে, তারা বিভিন্ন জায়গায় ছত্রভঙ্গ হয়ে বসবাস করতে শুরু করলো। সর্বশেষে যেটা ঘটলো যে ওরা প্রত্যেকেই মৃত্যুবরণ করলো, ওই পৃথিবীতে আর কোনো মানুষের অস্তিত্ব থাকলো না। আমাদের যে পৃথিবী, এখন আমরা বাস্তবে ফিরে আসি, আমাদের যে পৃথিবী, আমরা যে পৃথিবীতে বসবাস করছি, আপনাকে যদি আমি প্রশ্ন করি যে আমাদের পৃথিবীতে এরকম একটা ঘটনা ঘটছে যে ধনী ব্যবসায়ীরা, ধনী মানুষরা আমাদের গরিব যারা অসহায় মানুষ ছিলেন ওদের কাছ থেকে ওরা সময়টাকে ক্রয় করে নিচ্ছে। কীভাবে ক্রয় করে নিচ্ছে? ওই যে কৃষকদের মতো করে ওরা ওদের ইন্ডাস্ট্রি, ওদের চাকরি, ওদের বিজনেসের মধ্যে আমরা যারা অসহায় গরিব যারা রয়েছি পৃথিবীতে, ওদের এই সময়টাকে ওরা ক্রয় করে নিচ্ছে। কীভাবে ক্রয় করে নিচ্ছে? কেউ অফার করা হচ্ছে প্রতি মাসে এই চাকরি আপনি করলে আপনি সময় আমাকে 12-13 ঘন্টা দিবেন, আপনাকে এই চাকরি আমি দেবো, বিনিময়ে আপনি মাস বাবদ আপনি 15,000 টাকা 20,000 টাকা পাবেন। এখন আপনি চিন্তা করে দেখেন যে ওই যে কৃষকদের কাছ থেকে এই বণিকরা, ব্যবসায়ীরা যেরকম সময়টাকে ক্রয় করে নিচ্ছে, ঠিক তেমনিভাবে আমাদের পৃথিবীতেও এই প্রভাবশালী ব্যক্তিরা চাকরির বিনিময়ে আমাদের 12 ঘন্টা 16 ঘন্টা 15 ঘন্টা সময়, প্রতিদিনকার সময়টা ওরা কিনে নিচ্ছে। বিনিময়ে ওরা ওদের কাজে আমাদেরকে নিয়োজিত করছে, কিন্তু এটাকে আমরা স্বাভাবিক একটা প্রসেস মনে করছি। আরেকটা ব্যাপার, ওই যে যখন ওই পৃথিবীতে কৃষকরা যখন বুঝতে পারলো যে ওদের সময়টা বিক্রি করা উচিত হবে না, তখন তাদের দেরি হয়ে গিয়েছিল, যার কারণে ওরা জমিদারের মতো করে জোরপূর্বক তাদের এই যে সময়টাকে ওরা ক্রয় করে নিল, দখল করে নিল। পৃথিবীর যদি বাস্তব প্রেক্ষাপটে আমি উদাহরণ দিই আপনাকে, তাহলে আপনি একটু বোঝার চেষ্টা করুন যে আমাদের এই ওই যে সচেতন তারা পড়ে হলো, যা বুঝতে একটু দেরি হলো, আমাদের এই পৃথিবীতেই যারা অনলাইনের মধ্যে সময়টাকে জেনে না জেনে বুঝে আমরা ব্যবহার করছি, সময়টা অনলাইনে অতিবাহিত করছি, এরা হলো ওই অংশটা যারা তাদের সময়ের মূল্যটা বুঝতে দেরি হয়ে গিয়েছিল। আমাদের এই যে আমরা সময়ের মূল্যটা বুঝি ঠিক আছে, কিন্তু আমরা ফেসবুকের মধ্যে বিভিন্ন প্ল্যাটফর্মে আমরা সময়টাকে বেশি ব্যবহার করি, হেলায় ফেলায় আমাদের সময়টাকে আমরা নষ্ট করে ফেলি। এরা হলো ওই অংশটা। আর ওই যে বণিক যে সম্প্রদায়, যাদেরকে তো বললাম ওই পৃথিবীর, এরা হলো আমাদের এই পৃথিবীর যারা সম্ভ্রান্ত পরিবারে যারা আছেন, যারা বিভিন্ন ইন্ডাস্ট্রি তৈরি করে এই চাকরের একটা সিস্টেম, দাসপ্রথার সিস্টেম চালু করছে। আমাদের যারা অসহায় এদের সময়টাকে ওরা করে ওদের ইন্ডাস্ট্রিকে বড় করছে, কিন্তু আমরা তেমন সৃষ্টিশীল কোনো কাজ করতে পারছি না, বরঞ্চ আমরা ওদের কাছে আমাদের সময়টাকে বিক্রি করে দিয়ে আমরা বিনিময়ে আমরা মান্থলি একটা টাকা পাচ্ছি। ভালো মন্দ না। তাহলে আপনি ওই পৃথিবীর এই সাথে আমাদের বাস্তব পৃথিবীর একটা সাদৃশ্য আপনি করলে বুঝতে পারবেন যে আমরা আমাদের সময়টাকে কতটা অবমূল্যায়ন করছি, সময়ের সঠিক কতটা ব্যবহার করতে পারছি না। এর মানে এ না যে আমরা কোনো জায়গায় চাকরি করব না, এর মানে এ না যে আমরা আমাদের সময়টাকে টাকার বিনিময়ে মান্থলি একটা ইনকামের জন্য আমরা সময়টাকে বিক্রি করব না, বিষয়টা এরকমও না। আমি জাস্ট বোঝানোর চেষ্টা করেছি যে এই প্রক্রিয়াটা যদি চলতে থাকে, তাহলে আমরা যারা গরিব যারা রয়েছি, যারা আর্থিক অবস্থা যাদের ভালো না, এরা যদি আমরা শুধুমাত্র নিজেদেরকে চাকরির মধ্যে সীমাবদ্ধ রাখি, তাহলে হবেটা কি আমাদের নিজেদের কোনো কিছু তৈরি করার একটা উদ্ভাবনী চিন্তা মাথার মাঝে কাজ করবে না। কিন্তু আমাদের প্রতিনিয়ত আমাদের সৃষ্টিশীল ভাবনা নিয়ে কাজ করতে হবে, আমাদের নতুন কিছু উদ্ভাবনের চিন্তা থাকতে হবে, নিজস্ব কোনো একটা ইন্ডাস্ট্রি, নিজস্ব কোনো একটা প্রতিষ্ঠানের ভাবনা নিয়ে ভেতরে কাজ করতে হবে। আপনি কতটুকু পারলেন না পারলেন একটা পরবর্তী একটা স্টেপ, পরবর্তী একটা ব্যাপার, কিন্তু আপনাকে এই যে সিস্টেম থেকে বের হয়ে আসতে হবে, এই যে ভাবনা থেকে বের হয়ে আসতে হবে যে আমি অন্য একটা মানুষের ইন্ডাস্ট্রিতে কাজ করব, অন্য একটা মানুষ আমার সময়টা কিনে নেবে, আর আমার স্বাধীন চিত্ত মনোভাবে আমি কাজ করতে পারবো না। এই চিন্তা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আর আমি স্টুডেন্ট বা শিক্ষার্থীদেরকে, আমার যারা সমবয়সী মানুষ আছেন তাদেরকে যে পরামর্শটা দিচ্ছি, এমনকি আমি যেটা ভেতর থেকে লালন করি, সেটা হলো আমাদের সৃষ্টিশীল কর্ম নিয়ে আমাদেরকে কাজ করতে হবে, নতুন কিছু উদ্ভাবনের চিন্তা ভিতরে কাজ করতে হবে। আপনার যদি একটা শখের একটা জায়গা থাকে যে আপনি ভালো ছবি লিখতে পারেন, ভালো আর্ট করতে পারেন, তাহলে আপনি ওই জায়গাটা আপনি ফোকাস করেন। কেউ যদি ভালো লিখতে পারে, তার রাইটিংও সে ভালোভাবে সে কাজ করুক। কেউ যদি কোনো একটা নতুন কোনো একটা জিনিস তৈরি করতে পারে, তাহলে সে ওইটা নিয়ে ভাবুক। যে ভালো গান গাইতে পারে, সে ভালো গান গেয়ে তার এই সময়টাকে সে উপভোগ করুক, বিনিময়ে তার এই সময়টাও ভালো কাটলো, বরঞ্চ তার সময়টাকে সে ব্যবহার করলো। এর মানে এ না যে
আমরা আমাদের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে কোনো একটা কাজ করব। আমি বলতে চাচ্ছি যে আমরা সৃজনশীল মনোভাব নিয়ে যাতে কাজ করি, নতুন কিছু সৃষ্টি করার মনোভাব নিয়ে যাতে কাজ করি, একটু সুন্দরভাবে নিজেদেরকে উপস্থাপন করার একটা প্রক্রিয়া যাতে আমাদের মধ্যে থাকে, আমাদের মধ্যে ক্রিয়েটিভিটির একটা ভাবনা আছে, এই বিষয়টা যাতে আমরা উপস্থাপন করতে পারি। এই ভাবনার মধ্যে থেকে আমাদের এই যে মনোদৈহিক যে বিকাশ, এটা আমরা ঘটাতে পারবো। ভিডিওটা দীর্ঘ লম্বা হয়ে গেছে, সম্ভবত আমি 2টা অংশেই কিন্তু ভিডিওটা করেছি। যাই হোক, আশা করি আপনাদের যথেষ্ট ভালো লাগবে। আপনাদের সময়টা কনজিউম করার জন্য, নষ্ট করার জন্য আমি দুঃখ প্রকাশ করছি। পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। এই ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি আপনাদের যদি চোখে দৃষ্টিগোচর হয় তাহলে আমাকে ফিডব্যাক দিবেন, পরামর্শ দিবেন। যথেষ্ট ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী কোনো একটা ভিডিওতে দেখা হবে, হয়তো বা সময়ের সঠিক ব্যবহার কীভাবে করতে হয় এরকম একটি ভিডিও নিয়ে, অথবা অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।